তো এগুলা আমার কাছে আর এগুলো একদম পেট পর্যন্ত, পিছনে একদম পেট। এই যে এটা কিন্তু একটা প্রিমিয়াম হিজাব, এটা জাস্ট আমি একটু দেখানোর জন্য। এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোষানের তো এক্সাম শেষ হলো, অলরেডি পেপার দেওয়া শুরু করে দিয়েছে। এটা সম্ভবত ইসলামিয়াতে ও আলহামদুলিল্লাহ 49 পেয়েছে আউট অফ 50। তো ইসলামিয়াতে কোনো অ্যান্সার শিট দেওয়া ছিল না, সাজেশন দেওয়া ছিল, ওই অ্যান্সার বের করে করে পড়াইতে হয়েছিল আর কি। তো আমি ইসলামিয়াতটা নিয়ে একটু ভয়ে ছিলাম। এখানে একটা শুধু ভুল করেছে, এখানে 1 মার্ক কাটা গিয়েছে। তো এগুলা হলো গতকালকে দিয়েছে পেপার, সকালে সাইন করে, এখন আজকে আবার দিয়ে দিতে হবে, স্কুলে আবার জমা দিয়ে দিবে। তোষানের বাবা সাইন করে দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ। আমি এটা নিয়ে একটু টেনশনেই ছিলাম যে কোনো অ্যান্সার শিট ছিল না, আমি বের করে ওকে পড়াইছি। আর এটা হলো অ্যারাবিক আর কি, অ্যারাবিক বলতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আর কি। এটাতেও সে আলহামদুলিল্লাহ 48 পেয়েছে আউট অফ 50। সুন্দর করে একটা নোট লিখে দিয়েছে ওর টিচার। তো এগুলোতে বেশি না পাইলেও সমস্যা নাই, কারণ এগুলা যত ভালো করবে তত অ্যাডভান্স লেভেলে দিয়ে দিবে, আর এত অ্যাডভান্স লেভেলে পড়ানোর ক্ষমতা আমার আসলে নাই। তারপর আলহামদুলিল্লাহ সে ভালোই করেছে আলহামদুলিল্লাহ। এগুলো হলো যে আমরা যেমন বাংলা শিখি, ইংলিশ শিখি, সেরকম অ্যারাবিক আর কি, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কোনটাকে কি বলে না বলে, সেন্টেন্স মেকিং, এগুলো আর কি আলহামদুলিল্লাহ। আর হলো দিয়েছে কি জানি বলে, আর্ট পেপারটা দিয়েছে আর কি। তো ওইগুলো সব সাইন টাইন করে দেওয়া হইলো। আর এখানে তাবিবের স্কুলে আজকে হলো, সামনে যেহেতু কোরবানি ঈদ, সে উপলক্ষে একটা ভিডিও শ্যুট করবে টিচাররা। আর তাবিবকে ট্র্যাডিশনাল মালয়েশিয়ান ড্রেস পরে যেতে বলেছে। গতকালকে তাবিবের জন্য এই টুপিটা কিনে নিয়ে এসেছিলাম। এই টুপিটা এর চাইতে বড় সাইজের পাইলাম না, এটা ছোট সাইজ। টুপিটার দামও অনেক, এটা রিটার্নও করা যাবে না, এই একদিনের জন্যই এই টুপিটা কেনা আর কি। তো মালয়েশিয়ান ড্রেসটা তো আগেই কেনা ছিল। তো যাই হোক, সুন্দর লাগতেছে মাশাল্লাহ তাবিবকে। তো ওদেরকে এখন স্কুলে পাঠাই দিব, নাস্তা করব, তারপরে আমি একটু ঘুমাবো। আমার ঘুম আসতেছে অনেক, আসলে ফজরের টাইমে উঠে তো মানে এত ঘুম আসে, তখন ওরা চলে যাওয়ার পরে আমি একটু ঘুমাই আর কি। তো এই যে মিস্টার তাবিব সেই যে সকালে ক্যামেরা অন করছিলাম, আর ক্যামেরা অন করিনি, কারণ রান্না বান্না করলাম, ঘরের কাজ টাজ করলাম। এই যে মিস্টার তাবিব সাহেব স্কুল থেকে চলে এসেছে। তাবিব সাহেবের ডেটা কেমন ছিল আজকে? গুড ডে ছিল। তোমাদের ভিডিও মেক করছে টিচাররা? আর কি করছে? ঈদও আসেনি। তারপরে করছে, ছবি তুলছে, ভিডিও করছে, নামাজ করছে। সুন্দর লাগে মাশাল্লাহ। সকাল থেকে তো টুকটাক ব্লগ করেছি দেখলেন, আর সেভাবে আর কোনো কিছু ব্লগ করতে পারিনি। বিকালে ভেবেছিলাম যে একটু নুডলস রান্না করব, একটু রাশিদা ভাবিকে দিব, বাট শরীরটা এত খারাপ লাগতেছিল। অনেকগুলো নুডলসের প্যাকেট আছে, তো ভেবেছিলাম একটু বেশি করে রান্না করে ভাবির জন্য একটু পাঠাবো। কিন্তু হঠাৎ করে আমার বাম পায়ের রগে মনে হয় টান লাগছে, পায়ের পাতা হালকা পাতাটা ফুলে গেছে, আর পাটাতে অস্বস্তি লাগতেছে, আর খুব কেমন জানি একটা ব্যথা করতেছে। বরফ টরফ দিয়ে পুরো বিকালটাই শুয়েছিলাম, ভালো লাগতেছিল না শরীর। তো ভাবলাম যে ব্লগটা শেষ করি। আর আমার কাছে আমি মনে হয় না আর খুব বেশি অর্ডার হয়তো বা হিজাবের নিতে পারবো, আমি ঠিক বলতে পারতেছি না আমি আসলে অর্ডার নিতে পারবো কি না। তো স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আমার কাছে কিছু স্টকে হিজাব আছে, ভাবলাম যে আপনাদেরকে দেখাই। আপনারা যদি এখান থেকে অর্ডার করতে চান তাহলে অর্ডার করে ফেলতে পারবেন। ফার্স্টে দেখাই আয়রনলেস হিজাবগুলো, তারপরে কথা বলতেছি আপনাদের সাথে। এগুলো হলো আয়রনলেস হিজাব, মানে এগুলো এমন টাইপের হিজাব দেখছেন, আপনাদেরকে আমি বহুবার দেখাইছি। এবার আমার মোস্ট সেলিং একটা হিজাব হলো এটা, এই যে এরকম আর কি, মোস্ট সেলিং একটা হিজাব। আমি একটু আবার আপনাদেরকে করি, আমি একটু পরে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। হিজাবের উপরে হিজাব পরলে না অতটা হয় না, তারপরেও চেষ্টা করি। এখানে আয়না আছে তো দেখা যায়। তো এই যে এরকম টাইপের আর কি, এটা হলো আয়রনলেস হিজাব বলে এটাকে। তো এগুলা আমার কাছে
এটার দুইটা দুইটা স্টকে আছে, এই সেম এই দুইটা স্টকে আছে। তারপরে এটার একটা গ্রিন কালার স্টকে আছে, এই যে গ্রিন কালারটাও আশা করি পরলে সুন্দর লাগবে। আমি আপনাদেরকে একটু পরে দেখাই গ্রিন কালারটা কোথায় হচ্ছে, থাক এখানে থাক, পরে রেখো। গ্রিন কালারটাও বেশ সুন্দর একটা কালার, পরলে আপনারা বুঝতে পারবেন। আসলে না পরলে কোনো জিনিস বোঝা যায় না, পরলে তারপরে বোঝা যায় আর কি যে জিনিসটা কেমন। তুমি সামনে বসলে দেখাইতে পারবো না মা, তুমি সামনে বসো না মা, সামনে থেকে যাও, সামনে বসলে আমি দেখাইতে পারবো না। এই যে গ্রিন কালার, আর এগুলো একদম পেট পর্যন্ত, পিছনে একদম পেট পর্যন্ত, আর পিঠের দিকে একদম পিঠ পর্যন্ত, মানে মাজা পর্যন্ত একদম এগুলোর লেন্থ। তো এটা হলো গ্রিন কালার। তো এইটার আমার কাছে 3টা স্টকে আছে। আমি জানি না আর কতটুকু অর্ডার নিতে পারবো আপনাদের। আমার কাছে এখন যেগুলো আছে এগুলো থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অর্ডার করতে পারেন। তারপরে এটা একটা নতুন হিজাব এসেছে, নতুন, এটা থেকে অর্ডার করলে অর্ডার করতে পারবেন। এটা একটা পিঙ্ক কালারের খুবই সুন্দর একটা হিজাব, আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে কাজটা কি পরিমাণ সুন্দর। এটা জামদানি প্রিন্টের কাজ, বাংলাদেশের যে জামদানি প্রিন্ট আছে না, জামদানি প্রিন্টের কাজ। আমি আপনাদেরকে দেখাই, এই যে এই যে এটা কিন্তু একটা প্রিমিয়াম হিজাব, হ্যাঁ, এই যে লোগো লাগানো, এটা হলো প্রিমিয়াম হিজাব। আর এত সফট, এটা খুবই খুবই সফট একটা হিজাব। এটারও লেন্থটা একদম পেট পর্যন্ত, আর পিছনে একদম পিঠ পর্যন্ত। আমি উঠলে আবার পায়ে ব্যথা করতেছে, ওই জন্য উঠতে পারতেছি না, বাট এটা বেশ সুন্দর একটা লেন্থ আছে। আপনারা এটা কালারটা খুব সুদিং একটা কালার, যেহেতু খুব সুন্দর একটা পিঙ্ক কালার, এটা খুবই সুন্দর। এই তো পরেছি, এটা আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। এটা 2 পিস বা 3 পিস মতো আছে মনে হয়। আমি নিজেও একটা এটা ইউজ করব, কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে রেডিগুলো দেখাইনি, তারপরে আমি জার্সি হিজাব দেখাচ্ছি আপনাদেরকে, রেডিগুলো আগে দেখাইনি। আমি যে হিজাবটা পরে আছি এখন, যেটা পরে আছি, এই হিজাবগুলো আমার আম্মার খুব পছন্দের হিজাব ছিল। আম্মু এই হিজাবগুলো পরে খুবই আরাম পেত। রিসেন্ট আমার ভাবি একটা কালো কালারের পরে, আপনারা দেখেছেন, রিসেন্ট ভাবি বলে যে ভাবি সব হিজাব যা যা ছিল সব নাকি হারাই গেছে, এদিক ওদিকে গেছে, হয়তো বা কাউকে দিয়ে টিয়ে আসছে বা কোথাও আসে, যাই হোক ভাবির হিজাবের ঠিক থাকে না আসলে। ও হলো মানে কারো কোনো কিছু পছন্দ হইলে কেউ যদি বলে আপনার এটা পছন্দ হয়েছে দিয়ে চলে আসে, এরকম আর কি। তো যাই হোক, ওর কাছে ওই বললো যে সব হিজাব শেষ, এই জন্য এখন হইলো ওই আগেরগুলা বের করে পড়তেছে, মানে এগুলো এই টাইপের হিজাব ছিল একটা কালো, বলতেছে ওইটা বের করে পড়তেছি। তো এটা কাপড়টাও খুব সুন্দর, এটার মধ্যে এই একটা কালার, আমি পরে আছি কিন্তু একটা এই সেম ম্যাটেরিয়ালের, শুধু কালার আলাদা। এই একটা কালার, এই যে এটা একটা, তারপরে একটার উপর একটা পরি, এতগুলা খুলতে গেলে ঝামেলা হয়ে যাবে। এটা একটা কালার, এটা পার্পল কালার, এই যে পার্পল কালার, পার্পল বা ডিপ বেগুনি যেটাকে বলে সেটা। আর এটা হলো আমি যেটা পরে আছি সেম ওইটাই। আমি এখন 4টা হিজাব একসাথে পরছি। দেখেন, বিজনেস করতে গেলে মানুষের কত কিছু করা লাগে। এই যে পরে বাবা মাথা আমার ফুলে গেছে। তো এটা একটা কালার, হ্যাঁ, এটা হলো কফি কালার, এটা হলো পার্পল কালার, আর এটা হলো কি কালার বলা যায় এটাকে, এটা কোনো একটা কালার হবে আর কি, আমি কালারটা ঠিক নাম জানি না। এই যে কফি কালার খুলে ফেললাম, এখন এই যে পার্পল কালারটা আছে, তারপরে এখন এটা, আর এই যে এখন যেটা আমি পরে আছি। তো এই হলো আমার কাছে রেডি হিজাব, আপাতত এগুলো আছে, আপনারা চাইলে এর মধ্যে থেকে নিতে পারবেন। আর আমি এখন শল হিজাবগুলোকে দেখাই, শল হিজাব বা জার্সি হিজাব যেটাকে বলে। এই যে জার্সি হিজাব, এই যে একটা, এটা জাস্ট আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে, এই যে একটা,
তারপরে এটা একটা কালার, এই যে, আর এই একটা কালার বেগুনি কালার, এই যে বেগুনি কালার। এটা একটু পরে দেখাই, সবগুলা পরে দেখাইছে, ও আর বাদ যাবে কেন, ওকে একটু পরে দেখাই। এই যে এই কালারগুলো আমার কাছে আছে। জার্সি হিজাব আসলে আর স্টকে আনবো কি না আমি ঠিক বলতে পারতেছি না, এগুলো আমার কাছে স্টকে আছে, এখান থেকে ইচ্ছা করলে আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই হলো আমার কাছে বর্তমান কালেকশন আর কি। তো যাই হোক, আসলে কি বলবো, আমি তো কালকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, আপনারা দেখেছেন। দেখলাম আমি ফেসবুকেও দেখলাম যে বেশ সবাই খুব সোচ্চার রামিসার হলো বিচার নিয়ে। আমি জানি না বিচার কতটুকু কি হবে, আদৌ বিচার হবে কি না, কারণ এই দেশে আসলে বিচারের সম্ভাবনা বা বিচার চিন্তা করাটাই আসলে মনে হয় বোকামি, এমন একটা অবস্থা। আসলে কোনো কিছুর বিচার তো হয় না। যদি বিচার হতো, যদি এরকম দুই একটা মানে উদাহরণ যদি আমাদের দেশে দাঁড় করানো যেত, তাহলে আর কেউ কখনো কোনো বাচ্চা, কোনো শিশু, কোনো বয়স্ক, কোনো কারো গায়ে হাত দেওয়ার চান্স পেত না। আমি মানে রামিসার যখন ভিডিওগুলো দেখতেছিলাম, এখানে অনেকের দেখলাম কমেন্ট করেছে, অনেক অসভ্য বলবো আমি, আমার কাছে এর চাইতে আর কোনো গালি আমার জানা নাই, অসভ্য বলেই সম্বোধন করব বা শিক্ষাহীন বলে সম্বোধন করব। কিছু কমেন্ট এরকম এসেছে যে এই বয়সে এত সাজগোজের কি দরকার। আসলে কি সাজগোজ করেছে আমি আমার ঠিক জানা নাই। পর্দা করলে আজকে এরকম হতো না। মানে ওইটুকু বাচ্চা কি পর্দা করবে, মানে ওইটুকু বাচ্চার কি পর্দা, মানে কি পর্দা করলে ও আজকে সেফ থাকতো আমার আসলে জানা নেই। আর এমন তো না যে ও বাইরে ঘুরে বেড়াচ্ছিল, ওর বিল্ডিংয়ের মধ্যেই ছিল, ওর পাশের ফ্ল্যাটের মানুষ ওকে ধরে নিয়ে। আচ্ছা, আমি চিন্তা করতেছি যে হাজব্যান্ডটা, অনেকে বলতেছে মাদকাসক্ত, এই সেই হাবি যাবি। তো মাদকাসক্ত হলে সে নিজেকে বাঁচানোর জন্য কিভাবে গ্রিল কেটে, জানালার গ্রিল কেটে পালাই গেল। তার চাইতে বড় কথা, তার স্ত্রী তাকে হেল্প করেছে। তার স্ত্রী তার হাজব্যান্ডকে, একটা বাচ্চাকে শারীরিক নির্যাতন করতে হেল্প করেছে তার স্ত্রী। এটা কোন টাইপের স্ত্রী বা কেমন স্ত্রী আমার আসলে জানা নাই, যে কিনা নিজের হাজব্যান্ডকে, ছোট্ট একটা 8 বছরের শিশুকে ধর্ষণ করতে হেল্প করেছে। আমি আসলে আর এই ওয়ার্ডটা ইউজ না করে পারলাম না, হেল্প করেছে। এবং বাচ্চাটার দেহ থেকে যখন তার মাথাটাকে আলাদা করা হচ্ছিল, তখনও তো তার স্ত্রীটা ছিল, তাই না? তার ওয়াইফ তো তার সাথেই ছিল। তো দুজনে মিলেই নিশ্চয়ই করেছে। তারপরে হাজব্যান্ডকে পালাইতে সাহায্য করছে। আসলে দুইজনই সমান অপরাধী। আর এটার কি বিচার হবে আমার আসলে ঠিক জানা নাই। কোন বিচারের পাল্লায় বিচার করবেন এটাও আমার জানা নাই। আসলে কতটা অসুস্থ সমাজে আমরা বড় হচ্ছি, আমরা আমাদের বাচ্চাদেরকে কতটা অসুস্থ সমাজে আমরা বড় করতেছি। আমার তো আমি আমার যতগুলো ফ্রেন্ড বাংলাদেশে আছে বা আমার পরিচিত জনরা বাংলাদেশে আছে, যাদের মেয়ে সন্তান আছে, সবাই দেখলাম কালকে স্ট্যাটাস দিয়েছে, আজকেও দেখেছি যে খুব চাইতাম একটা মেয়ে হোক, আল্লাহ মেয়ে দিয়েছে, কিন্তু এখন কেন আল্লাহ মেয়ে দিল এই টেনশনে আছি। আমারও মেয়ের খুবই শখ ছিল, আমি মেয়ে বাচ্চা, আমাকে যদি আল্লাহ 2টা ছেলের বদলে 2টা মেয়ে দিত আমি খুবই খুশি হতাম। আমি আমার ছেলেদের প্রতি খুশি না, এটা বললে একদম মানে খুবই অন্যায় হবে। আমি অনেক খুশি আল্লাহ আমাকে 2টা সুস্থ সন্তান দিয়েছেন, কিন্তু আমাকে আল্লাহ মেয়ে প্রথম সন্তান, আমি তোষানের ক্ষেত্রে খুব চেয়েছি যে আল্লাহ আমাকে একটা মেয়ে। মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ আরেকটা বাচ্চা নেই, আরেকটা বাচ্চা নিলে যদি মেয়ে হয়। তারপরে যখন এগুলো চিন্তা করি তখন আর মনে হয় না যে আল্লাহ, মনে হয় আল্লাহ আমার 2টা ছেলে আছে, আমি ওদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারলে অন্যের মেয়েরা সেফ থাকবে, অন্যের মেয়েরা ভালো থাকবে। আমি যদি আল্লাহ আমাকে, আমি একটা 3য় সন্তান যদি আমি নেই, আল্লাহ যদি আমাকে মেয়েও দেয়, তাও আমি এখন ওই খুশিটা আর হইতে পারবো না। সত্যি কথা বলতে মানে বলার ভাষা নাই আসলে, এখানে আমার কিছুই বলার ভাষা নাই। আমি যখন আমার আগের বাসাটায় থাকতাম, আপনারা অনেকেই দেখেছেন যে আমার তোষান কিন্তু বাস থেকে নেমে স্কুল থেকে অনেকখানি রাস্তা নিজে হেঁটে আসতো। এখন তো আর আসা লাগে না, এখন তো আপনাদের ভাইয়া নিয়ে আসে, লিফটে তুলে দেয়, ওরা উপরে উঠে চলে আসে, ও চলে যায় অফিসে। বাট ওইখানে কিন্তু তোষান স্কুলের বাস থেকে নেমে অনেকখানি রাস্তা হেঁটে আসতো। তো ওই সময়টাও আমার কিন্তু
কখনো টেনশন হয়নি, কখনো টেনশন, হয়তো বা মাঝের মধ্যে 5-10 মিনিট দেরি করলে তুষারের বাবাকে নক দিয়ে বলতাম দেখো তো বাসটা, যেহেতু ট্র্যাক করা যেত বাসটা কোথায় আছে, বলতো এখনো বাস এসে পৌঁছায় নাই। তো এই এতটুকুই যা, এর চাইতে বেশি কিছু না। কিন্তু বিশেষ করেন আমি মাঝে মধ্যে তুষারের বাবাকে বলি যে বাংলাদেশে চলে যাই চলো, মাঝে মধ্যে মনে হয় যে না বাংলাদেশে যাই, দেশে আত্মীয় স্বজন আছে, ঢাকায় একটা বাসা নেই, ওখানে থাকি। কিন্তু তুষারের বাবা কখনোই রাজি হয় না। সে বলে যে আল্লাহ যেন আমি আমার সন্তানদেরকে নিয়ে যেন আমার বাংলাদেশে যেতে না হয়। তারপরও রিজিক আল্লাহর বলা যায় না, আল্লাহ কার রিজিক কোথায় রেখেছে। আপনারা হয়তো অনেকেই বলবেন যে আপু আপনারা তো সেভে আছেন, উন্নত দেশে আছেন, কোনো সমস্যার মধ্যে নেই, আপনারা কেন বাংলাদেশে আসতে চাইবেন, আপনারা তো এই সমস্যার মধ্যে আসতে চাইবেন না। আসলেই কেউই কি চায়? কেউই চায় না যে কোনো সমস্যার মধ্যে অসুস্থ পরিবেশে তাদের সন্তানকে মানুষ করুক, কেউই চায় না। কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি বাংলাদেশে গিয়ে থাকবো, ঢাকায় একটা বাসা নিব, আমার বাসায় আমার আত্মীয় স্বজনরা আসবে, এটা আমি অনেক ফিল করি, আসলে অনেক ফিল করি। কিন্তু তুষারের বাবাকে কখনোই আমি বলতে শুনি না। কিন্তু যদি আমাদের রিজিক শেষ হয়ে যায়, যদি আমাদের চলে যেতে হয়, আমরা তো চাকরিজীবী, মালয়েশিয়াতে তো কখনো নাগরিকত্ব দিবে না, এখানে তো আমি কখনো পিআর পাবো না, সিটিজেনশিপ পাবো না। তো আমাদের চাকরি শেষ হয়ে গেলে যদি দেশে চলে যেতে হয়, চলে যেতে হবে, কিছু করার নেই। কিন্তু সেক্ষেত্রে তুষারের বাবা কি করবে আমি আসলে জানি না। কিন্তু এখন আমার নিজেরও ভয় লাগে, এখন আমার নিজেরও আসলে ভয় লাগে যে আসলে কোন দেশে যাব, আর ওইখানে গিয়ে কি করব, কি হবে। এই যে ইনশাল্লাহ দেশে যাচ্ছি, আমি তো মানে এটা চিন্তা করলেই ভয় লাগে যে আসলে বাচ্চাগুলোকে নিয়ে যাব, আল্লাহ যেন সুস্থভাবে রাখে, সুস্থভাবে যেন ওদেরকে আবার সহি সালামতে আমরা সবাই যেন আবার ফিরে আসতে পারি, বা আমরা সবাই যেন সহি সালামতে থাকি। ওই কালকের ব্লগের মতো আজকের ব্লগের শেষে ওইটাই বলবো, আপু এবং ভাইয়ারা যারা আমার ব্লগ দেখছেন, যাদের ছোট সন্তান আছে, যারা নিজেদেরকে ট্যাকেল করতে পারে না, মানে এরা তো ছোট বাচ্চা না, এদেরকে কেউ ডাকলে দেখা যায় যেটা চলে যায়, বা যেটাই হোক হইতে পারে। তো খুবই সাবধানে রাখবেন, খুবই সাবধানে রাখবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে একা কখনো বের হতে দিবেন না, পাশের বাসায়ও যেতে দিবেন না। আর কি বলবো বলেন, এগুলো বলতেও খারাপ লাগে। কারণ বাচ্চারা, আমরা বড় হয়েছি, আমাদের শৈশবটা আসলে অন্যরকম ছিল, ওই দেশেই তো আমরা বড় হয়েছি, আমাদের শৈশবটা অন্যরকম ছিল। আমাদের শৈশবেও কিন্তু অনেকে ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছে, অনেকে আত্মীয় স্বজনের দ্বারা হয়েছে, অনেকের লাইফ যদি আপনারা চেক করতে যান, এরকম অহরহ ঘটনা কিন্তু আছে। আর কি বলবো আসলে, মানে চিন্তা করলেই ভয় লাগে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।